আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ফুটবল ফ্যাকের আজকের এই ভিডিওতে আমি মূলত আর্জেন্টিনার পরবর্তী ম্যাচে কোন কোন ইয়াংস্টার স্টার্ট করতে পারেন কিংবা কাকে কাকে আসলে স্টার্ট করানো উচিত সেটা নিয়ে আলোচনা করব। তবে তার আগে খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন জানিয়ে দিয়ে অনেকেই এই জিনিসটা বারবার করে জিজ্ঞেস করছেন যে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে কোন দলের বিপক্ষে খেলবে। এই মুহূর্তে পয়েন্ট টেবিলে যে অবস্থা, আর্জেন্টিনা যদি গ্রুপ এ এর চ্যাম্পিয়ন কিংবা গ্রুপ এর সর্বোচ্চ পয়েন্টধারী দল হিসেবে পরবর্তী রাউন্ডে যায় এবং সবকিছু যদি এখন যে অবস্থায় আছে সে অবস্থায় থাকে, তাহলে ইকুয়েডর হয়তোবা রানার আপ হবে গ্রুপ বিতে এবং আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে হয়তোবা ইকুয়েডরকে পাবে। তবে ইকুয়েডরের সামনে খেলা রয়েছে মেক্সিকোর বিপক্ষে। মেক্সিকো এই ম্যাচে জয়ের মাধ্যমে পয়েন্ট টেবিলে পরিবর্তন আনতে পারে, অর্থাৎ এখানে মেক্সিকোকেও হিসেবে রাখতে হবে, এমনকি ভেনিজুয়েলাও কিন্তু হিসেবে থাকবে। অন্যদিকে পরবর্তী ম্যাচে আর্জেন্টিনাকে যদি পেরু হারায় এবং কানাডা যদি চিলির বিপক্ষে বড় ব্যবধানে একটা জয় পায়, সেখানেও কিন্তু পরিবর্তন আসতে পারে। আর্জেন্টিনা যে একেবারে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পরবর্তী রাউন্ডে যাবে সেটাও কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত নয়। তাই এটা টু আর্লি টু সে যে প্রতিপক্ষ কে হবে। তবে তারপরও বলে রাখলাম, এই অবস্থায় ইকুয়েডরকে প্রতিপক্ষ মনে হচ্ছে। আচ্ছা, এরপর মূল টপিকটাতে চলে আসি। আলেহান্দ্রো গার্নাচো, ভ্যালেন্তিন কার্বোনির মতো ইয়াংস্টার প্লেয়ারদেরকে কি লিওনেল স্কালোনি আসলে খেলাবেনই না? স্কালোনি কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিয়ে রেখেছেন, একেবারে ক্লিয়ারলি চিলির বিপক্ষে ম্যাচের পর জানিয়েছেনই পরবর্তী ম্যাচে তারা খুব একটা বেশি সুযোগ পাবেন যারা এই দুটো ম্যাচ একেবারে গেম টাইম পাননি। অর্থাৎ এখানে অলরেডি আলেহান্দ্রো গার্নাচো, ভ্যালেন্তিন কার্বোনি সহ অনেক প্লেয়ারের নামটা চলে এসেছে। আগামী ম্যাচের একাদশে বড় রকমের পরিবর্তন আসছে। লিওনেল মেসি সহ একাধিক প্লেয়ার বিশ্রামে থাকবেন, এটা মোটামুটিভাবে নিশ্চিত করে বলা যায়। তাই শুধুমাত্র গার্নাচো নয়, আমার কাছে মনে হয় স্টার্টিং লাইনআপে না থাকলেও পরবর্তীতে ভ্যালেন্তিন কার্বোনিকে সুযোগ দেওয়া যেতে পারে। ওভারঅল নিকোলাস ওটামেন্টির মতো প্লেয়ার কিন্তু এখন পর্যন্ত স্টার্টিং লাইনআপে আসতে পারেননি, অবশ্যই তার সুযোগ পাওয়া উচিত। লুকাস মার্টিনেজ কুয়ার্টা আছেন ডিফেন্সে, গঞ্জালো মন্তিয়ালরা আছেন মিডফিল্ডে, একজন এজেকিউল প্যালাসিওস আছেন, গিদো রদ্রিগেজ আছেন। এদের গেম টাইম দেওয়া দরকার, কারণ গেম টাইমের মাধ্যমে তারা একটা ভালো ম্যাচ কাটাতে পারলে শেষ পর্যন্ত তাদের আত্মবিশ্বাসটা একেবারে টপে থাকবে এবং দরকার পড়লে তারা কিন্তু কন্ট্রিবিউট করতে পারবেন। তবে গার্নাচোকে কেন্দ্র করে যেহেতু আলোচনাটা অনেক বেশি, আমি এই প্রশ্নটা চলে যাচ্ছি যে গার্নাচোকে আসলে কোন জায়গায় সুযোগ দেওয়া উচিত। আমার কাছে স্পষ্টত মনে হয় গার্নাচোকে কেন্দ্র করে আমরা যেভাবে ধৈর্যের একটা অভাব দেখাচ্ছি, আমি নিশ্চিত করে বলতে পারি আলেহান্দ্রো গার্নাচো কিন্তু এতটা বিরক্ত নন। সময়টা তিনি জাতীয় দলের সঙ্গে উপভোগী করছেন। আমরা এখানে দূর দূরান্তে বসে কত রকমের থিওরি যে বের করছি। স্টার্টিং লাইনআপে যখন লিওনেল মেসি থাকেন, যখন আনহেল ডিমারিয়ারা খেলেন, যখন নিকো গঞ্জালেস গতকালকের ম্যাচে এক কথা অসাধারণ খেললেন, আলেহান্দ্রো গার্নাচো স্বাভাবিকভাবে স্টার্টিং লাইনআপে থাকবেন না, এটা সকলের জানার কথা। এমনকি আর্জেন্টিনা দুটো ম্যাচেই কিন্তু টাফ টাইম কাটিয়েছে, 2-0 লিড, 1-0 লিড, এমন সিচুয়েশন কাটিয়েছে। এমন টাইপের সিচুয়েশনেও আলেহান্দ্রো গার্নাচো থাকবেন না। এখন কথা হচ্ছে তাহলে কখন থাকবেন? এই যে সামনের ম্যাচে একেবারে ক্লিয়ার কাট একটা অপরচুনিটি আছে। এই ম্যাচে আর্জেন্টিনা হারলেও পরবর্তী রাউন্ডটা অলরেডি নিশ্চিত হয়ে গিয়েছে। গার্নাচোর এই ম্যাচটা খেলা উচিত, কিংবা বলা উচিত স্কালোনির খেলানো উচিত, এবং একটা ট্যাকটিক্স অ্যাপ্লাই করার জন্য আলেহান্দ্রো গার্নাচো সত্যিকার অর্থে ভালো একটা অস্ত্র হতে পারেন এবং এই সময়টা আমার কাছে মনে হয় অলরেডি চলে এসেছে। আমরা কানাডার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচে কানাডিয়ান প্লেয়ারদের এভারেজ পজিশনটা যদি দেখি, এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এভারেজ পজিশনে দেখবেন যে শুধুমাত্র 13 নম্বর এই প্লেয়ারটা ছাড়া বাকি সকল প্লেয়ার কিন্তু পিচের অনেকটুকু উপরে উঠেছিলেন। অর্থাৎ কানাডা একটা হাইল্যান্ড ডিফেন্স রেখে কিন্তু শেষ পর্যন্ত দলটাকে খেলিয়েছে। আমরা যদি চিলির বিপক্ষে যাই, চিলিও অনেক বেশি হাইল্যান্ড ডিফেন্স খেলিয়েছে এটা বলা যাবে না। তবে 5 নম্বর জার্সি ছাড়া 4-16 এই একজন দুজন ছাড়া অনেক প্লেয়ারে কিন্তু অনেকটুকু হাই অন দ্য পিচ ছিলেন। এটা একেবারে এখন লিখিত একটা ব্যাপার হিসেবে বলে দেওয়া যায় যে আর্জেন্টিনার বিপক্ষে প্রতিপক্ষ দলগুলো অনেক সময় হাইল্যান্ড ডিফেন্স খেলার চেষ্টা করে, যেমনটা সৌদি আরব বিশ্বকাপে খেলেছিল। অর্থাৎ ডিফেন্ডাররা অনেকটুকু উপরে উঠে এসে প্রেশার ক্রিয়েট করার অনেক সময় চেষ্টা করেন। হ্যাঁ, অনেক সময় লো ব্লক ডিফেন্সও দেখা যায়, বিশেষ করে যখন আর্জেন্টিনার পায়ে বল থাকে। তবে ম্যাচের লম্বা একটা সময় এই হাইল্যান্ড ডিফেন্স রাখা হয়। কেন হাইল্যান্ড ডিফেন্স রাখা হয়? কারণ প্রতিপক্ষ খুব ভালো করে জানে যে ডিফেন্ডারদের পেছনে বলটা বাড়িয়ে খুবই স্পিডের সঙ্গে আক্রমণে ওঠার মতো অ্যাটাকিং প্রোফাইলের আর্জেন্টিনার একটা ঘাটতি আছে। এমনকি লিওনেল মেসিও কিন্তু এখন স্বভাবতই বয়সের কারণে একটু স্লো মুভমেন্ট করেন, একেবারে স্বাভাবিক ব্যাপার। কানাডার বিপক্ষে একাধিক আক্রমণের সময় লিওনেল মেসির স্পিডটা একটু কম থাকার কারণে বলটা তার টাচ করতে একটু দেরি হয়েছে। লাউতারো মার্টিনেজ বলেন এবং হুলিয়ান আলভারেজও আমার কাছে মনে হয় ওই টাইপের প্রোফাইল না যে প্রতিপক্ষের অফসাইড ট্র্যাপ ভেঙে একটা পাস দেওয়া হলে তিনি সেটা গ্র্যাব করে সেখান থেকে তেড়ে ফুড়ে আক্রমণ করবেন। খুবই স্পিডের সঙ্গে আক্রমণে ওঠার ক্ষেত্রে, বিশেষ করে কাউন্টার অ্যাটাক বা অ্যাটাকিং ট্রানজিশনে আলেহান্দ্রো গার্নাচো এখানে খুব ভালো একটা অপশন হতে পারেন। গার্নাচোকে লেফট উইংয়ে আনার মাধ্যমে প্রতিপক্ষ যখন হাইল্যান্ড ডিফেন্স রাখবেন, তখন গার্নাচো যদি একটা স্পেস পান, এখানে খুবই গুরুত্বপূর্ণভাবে বলে দিই যে স্পেস থাকা লাগবে, ওই সময়টাতে কাউন্টার অ্যাটাকে গার্নাচো ভালো একটা প্রোফাইল হতে পারেন এবং এই অস্ত্রটা পরবর্তী ম্যাচে পেরুর বিপক্ষে ম্যাচে ট্রাই করা উচিত।
এবং সেখানে আসলে বোঝা যাবে গার্নাচো কতটুকু কি করতে পারবেন। যাওয়ার আগে আমি আরো একবার স্পষ্ট ভাষায় এই কথাটা বলতে চাই, ১৯ বছর বয়স, মাত্র ১৯ বছর বয়স, ট্যালেন্টেড একজন ফুটবলার। তবে তাকে আর্জেন্টিনার এই দলটাতে জায়গায় করে নিতে হলে এই পরিশ্রমটা কিন্তু করতে হবে। স্কালোনি তার ক্যারিয়ারের ভালোর জন্য তাকে কিন্তু এই দলের সঙ্গে থাকার অভিজ্ঞতাটা দিচ্ছেন। যারা গার্নাচো গার্নাচো করে একেবারেই কোনো কিছু আর বুঝতে চাচ্ছেন না, ওনারা হয়তোবা পার্টিকুলারলি একটা দুটো ম্যাচে গার্নাচোর ভালো পারফরমেন্স দেখেছেন। গার্নাচোকে আমার কাছে তার বয়সের তুলনায় যথেষ্ট ট্যালেন্টেড একজন ফুটবলার বলে মনে হয়। তবে এখনই তাকে ঘিরে এত উন্মাদনা, অতি উন্মাদনা, এই জিনিসটা মাঝে মধ্যে বিরক্ত লাগে এবং খুবই পেশাদারিত্বের জায়গা থেকে প্রফেশনালিজম নিয়ে বলছি। নিকো গঞ্জালেস গত ম্যাচে যে পারফরমেন্সটা দিয়েছেন, পরবর্তী ম্যাচে যদি তাকে ওই সাইডে বসিয়ে রাখতে হয় তাহলে তাকে বাদ দেয়া নাই। স্কালোনিকে তাকে বলতে হবে যে এই ম্যাচটা তুমি বিশ্রাম নাও, আগের ম্যাচে অনেক পরিশ্রম করেছো। ফুটবল আবেগের চেয়ে কোচের কাছে ট্যাকটিক্সেরই বেশি জায়গা। আশা করছি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।